ফেব্রুয়ারি মাস শেষের পথে সকাল গড়িয়ে বিকাল হলো। আয়শা সিদ্দিক হাসপাতালের স্থপিত কাজ শুরু ২৭ ফেব্রুয়ারি ২০১৫-তে। সারিবদ্ধ সারিবদ্ধভাবে ইট সিমেন্ট বালু রড ট্রাকে বোঝাই করা গাড়ি চৌরাস্তার মোড়ে হাসপাতালের জমির উপর দাঁড়িয়ে। ট্রাকের মাল নামাতে পারছে না মানিক সওদাগরের লোকজনের কারণে। লোকজন নিয়ে লাঠিসোঁটা দিয়ে হাসপাতালের জমির উপর বিছানায় বিছিয়ে তাস খেলছে মানিক। কনস্ট্রাকশনের কাজে আসা লোকগুলো জমির একপাশে দাঁড়িয়ে, কেউ মানিক সওদাগরের বিরোধিতা করতে যাচ্ছে না। মারিত একজন ইঞ্জিনিয়ার ঢাকা থেকে নিয়ে এসেছিল। সে জানতো না মানিক সওদাগর সম্পর্কে। কাজে বাধা দেওয়ায় সে মানিক সওদাগরকে বিরোধিতা করতে চাওয়ায় তাকে ছেলেপেলে দিয়ে পিটিয়ে জমির উপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছে। কারো সাহস হচ্ছে না আহত ছেলেটিকে ধরে হাসপাতালে নেবে। মারিচ সকালে রাদিল ও হাসিবকে নিয়ে জেলা মন্ত্রীর নিকট গিয়েছে ঢাকা থেকে আগত উকিলদের নিয়ে। সেখান হতে সকল কাজ মিটিয়ে পুনরায় হাসপাতালের কাজে ফিরে আসতে সময় প্রায় ৪টের ঘরে। হাসান মাজিদকে মারিদের বাড়ি থাকতে আদেশ করেছিল। কাজ শেষে মারিদ ফোন করলে হাসান মজিদকে কনস্ট্রাকশন সাইটে যেতে বলেছে। নয়তো হাসান মজিদকে হাসপাতালের প্রজেক্টের আশেপাশে দেখলে মানিজ সওদাগর এমনি ঝামেলা পাকাবে। তখন বিষয়টি হাতাহাতিতে চলে যাবে। মারিদ বুদ্ধিমান, সেজন্য সে বুদ্ধি দিয়ে কাজ করতে চায়। মারিদের কথা মেনে হাসান মাজিদও বাড়িতেই থেকে যায়। মারিদকে বিষয়টা নিজেদের মতো করে হ্যান্ডেল করতে দেয়। হঠাৎ হাসপাতালের কনস্ট্রাকশন সাইটে জেলামন্ত্রীর সাদা গাড়িটি দেখে মোল্লা চেয়ারম্যান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জেলামন্ত্রী হারুন সওদাগর মোল্লার সওদাগরের বড় ভাই, পাশাপাশি পুলিশ সুপার ফয়েজ তালুকদার ফুফাতো ভাই, পুলিশ কমিশনার সালাউদ্দিন মোল্লা সওদাগরের ছোট শালা। সকলের গাড়ি একত্রে কনস্ট্রাকশন সাইডে দেখে মানিক লাফিয়ে উঠে দাঁড়ালো। সবাই নিজেদের লোক, এবার সাওয়ার হাসপাতাল এমনিই বন্ধ হয়ে যাবে। মাঝের গাড়ি থেকে জেলামন্ত্রী হারুনের পাশাপাশি মারিদও বেরোলো গাড়ির অপর পাশের দরজা খুলে। একই গাড়ির সামনের সিটে হতে রাদিল হাসিব পুলিশ সুপার ফয়েজ তালুকদার গাড়ি থেকে বেরিয়েছে। মোল্লা সওদাগর মারিদের হারুনের পাশাপাশি দেখে তীক্ষ্ণতা বজায় রেখে এগোলো। হারুন সওদাগর কনস্ট্রাকশন জমির আশপাশ দেখে মারিদকে বলল, মারিদ সাহেব, এটা আপনার আয়শা সিদ্দিক হসপিটালের প্রজেক্ট? জি মন্ত্রী সাহেব। সমস্যা নেই মারিদ সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনাদের কাজে কেউ বাধা দিবে না। হাসপাতাল বানানো তো ভালো কাজ, এমনিতেও এই গ্রামে কোনো হাসপাতাল নেই। আপনাদের ভালো কাজে কেউ বাধা দিবে না, আমরা বিষয়টা দেখব। কি বলো ফয়েজ? বড় চাচা হারুনের কথায় মানিক মোল্লা সওদাগর তিল মিলিয়ে উঠল রাগে। মানিক রেগেমেগে কিছু বলতে নিবে তক্ষুনি পুলিশ সুপার ফয়েজ বলল, জি ভাইজান, আশা করছি আমরা থাকতে কোনো সমস্যা হবে না এখানে। আমি রোজ একবার করে এসে চেক করে যাব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাছাড়া সারাক্ষণ আমাদের পুলিশ ফোর্স থাকবে হসপিটালের প্রজেক্টের কাজে নিরাপত্তার জন্য। একটা ইটও বাঁকা হতে দিবে না এই হসপিটালের। ভরসা রাখুন ভাইজান। পুলিশ কমিশনার সালাউদ্দিন মোল্লা সওদাগরের শালা হয়। সেও ফয়েজের মতো করে সম্মতি দিয়ে বলল, জি ভাইজান, আমরা আছি, আপনি চিন্তা করবেন না এসব নিয়ে। আমি সকাল বিকাল রাতের ডিউটির জন্য একটি পুলিশ ফোর্স ঠিক করে দেব, কেউ বাধা দিবে না। মানিক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিলমিলিয়ে উঠে তেড়ে এসে বলল, কেন কেন বাধা দিব না? এই গ্রামে ভালো মন্দ আমরা বুঝুম, এইখানে ভিনদেশি গো কি কাম? এই গ্রামে কোনো হাসপাতাল টাসপাতাল বানানো হইব না। আমি কিছু হইবার দিমু না। সবকিছু ভাঙ্গা চুইরা শালার ডাক্তারের পাছা দিয়া ঢুকাইয়া দিমু বাড়াবাড়ি করলে। হারুন সওদাগর ধমকে উঠে বলল, মানিক, মুখ সামলে কথা বলো। এটা সরকারি প্রজেক্ট, তোর বাড়ি না যে যা খুশি তাই হুকুম দিবি। সরকারি কামে কারো হস্তক্ষেপ চলবে না। মোল্লা, তোর পোড়ারে লইয়া আজই আমার অফিসে আয়, কথা আছে। মোল্লা সওদাগর পরিস্থিতি বুঝতে কপাল কুঁচকে দাঁড়িয়ে। সবাই যেহেতু একত্রে দাঁড়িয়ে হাসপাতালের কামে সাহায্য করছে, তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নয়তো সকাল অবধিও হারুন বলেছিল এই গ্রামে ওনার অনুমতি ছাড়া কোনো হাসপাতাল বানানো হবে না। অথচ বিকাল হতে হতে সে নিজে এসে হাসপাতালের কাজে জিম্মাদার হচ্ছে, যেন কেউ বাধা দিতে না পারে। এত কিছু তো কোনো কারণ ছাড়া হবে না নিশ্চয়ই। মাথা গরম মানিক রাগে তিল মিলিয়ে ওঠে। তোমাকে সাওয়ার কথা হোনার টাইম নাই আমার। আমি কারো অফিসে মারা দিতে যাবো না। আমি যা কইছি তাই হইব। কাউরে এই গ্রামে হাসপাতাল বানাইবার লাইগা দিমু না।
দরকার হইলে সবকিছু আগুনে জ্বালাই দিমু চাচা। এর মাঝে মানিক তেড়ে এসে মারিদের শার্টের কলার চেপে মুখোমুখি হয়ে শাসিয়ে বলল, বাল দাও বাল। তোমার এই হাসপাতালের বালটা আমি তোমার পেছন দিয়া ভইরা দিমু ডাক্তার। তখন বানাইও তোমার এই সাওয়া। রাদিল ও হাসিব বাদে সকলে জায়গায় দাঁড়িয়ে। রাদিল হাসিব দৌড়ে আসতে চাইলে মারিদ হাতের ইশারায় রাদিল ও হাসিবকে থামিয়ে মাঝের মধ্যমা আঙ্গুল মানিককে দেখিয়ে মানিকের কানের কাছে মুখটা নিয়ে বলল, তুই আমার বাল করবি। তোর থেকে বড় হারামি আমি। আমার পেছনে লাগতে আসলে তোর পেছনে আগুন ধরায় দিব। তখন পুরা পাছা নিয়ে বিয়ে করতে পারবি না। মারিদ মানিকের লেভেলে নেমে সমানে সমানে কথাটা বলল। আজ এখানে হাসান সাহেব কিংবা তার পরিবারের লোক নেই, তাই মারিদের ভালো মানুষই দেখানোরও কোনো কারণ নেই। মানিক মারিদের উস্কানিতে তিল মিলিয়ে ওঠে। শার্ট টেনে আঘাত করতে চাইলে ফয়েজ সালাউদ্দিন এসে মানিককে টেনে পিছনে নিয়ে যেতেই মানিক জোরাজুরি করে। মারিদকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তোরে আমি খাইছি রে ডাক্তার, তোরে আমি খাইছি। তুই শেষ, তোরে আমি দেইখা নিমু, ছাড় পাবি না। সবাই মানিককে টেনে পেছনে নিয়ে যেতে মারিদ নিজের গায়ের শার্ট টেনে ঝেড়ে বলল, আমাকে দেখে লাভ নাই ভাই, আমি মেয়েতে ইন্টারেস্টেড। বেটা মানুষ রুচিতে বাঁধে। তুই কইলে আমি তোর জন্য আমার একটা ছবি পাঠাতে পারি, ঘুমানোর সময় শান্তিমতো দেখিস। মারিদ হেয়ালি করল। মানিকের রাগ তিল মিলিয়ে উঠেছে। এতদিনে মনে হচ্ছে মানিকের বরাবর কাউকে পেয়েছে টক্কর দিতে। মানিককে টেনে ধরে রেখেছে ফয়েজ ও সালাউদ্দিন। মানিক মাথা নেড়ে জিভ কামড়িয়ে মারিদকে শাসিয়ে বলল, খেলা হবে ডাক্তার, তোর লগে দেখা হইব পাট খেতে। কালো মানিকের দোষ পড়ছে তোর রাশিতে। জান লইয়া পালাতে পারবি না ডাক্তার। তোরে মানা করছিলাম আমারে না উস্কাইতে, দিলি তো চুলকাইয়া। এই চুলকানি আমি তোরে লইয়া চুলকামু পাট খেতে। সিরিয়াস মোমেন্টেও রাদুল নাকমুখ কোঁচকালো। মারিদের সঙ্গে মানিক পাট খেতে কি খেলা খেলবে? আজ এখানে রাদিলের জায়গায় রিফাত থাকলে বলতো, ভাই, মানিক লোকটার চরিত্রের দোষ আছে। পাট খেতে মেয়ে না নিয়ে মারিদকে নিয়ে কি করবে শালা? মারিদ কি মানিককে খুশি করতে পারবে? শুধু শুধু দুই পুরুষ মিলে পাট ক্ষেতের বদনাম করবে। আজাইরা কামের কাম, কিচ্ছু হইব না। আজ রাদিল রিফাতের অভাব অনুভব করল। থানসিতে আসার পর থেকে জীবন ফান হয় না রাদিলের। জীবন কেমন সিরিয়াস মোডে ঘুরছে। আজ রিফাত থাকলে কিছু ফান মুহূর্ত চলতো। রিফাতের জায়গাটা হঠাৎ হাসিব দখল করলো। হাতাহাতির মাঝে রাদিলের পাশাপাশি হাসিব দাঁড়িয়ে ফিসফিস করে বলল, রাদিল স্যার, মানিক লোকটার কি ঘরে বউ নাই? মারিদ স্যারকে পাত খেটে ডাকে কেন? রাদিল হাসিবকে সেইভাবে উত্তর দিয়ে বলল, তোর মারিদ স্যার দেখতে অনেক সুদর্শন তো তাই। রাদিলের ভাবভঙ্গি গম্ভীর। হাসিব মনে করেছে রাদিল সিরিয়াস মুডেই কথা বলেছে। হাসিব ফের বলল, ছেলে সুদর্শন হলে মেয়েরা প্রেমে পড়ে শুনেছি, এখন কি ছেলেরাও ছেলেদের প্রেমে পড়ে স্যার? রাদিল কপাল কুঁচকে হাসিবের দিকে তাকিয়ে বলল, মানিক প্রেমে পড়ল কই, সে তো অফার দিয়েছে তোর স্যারকে পাট খেতে যাওয়ার। তুই তোর স্যারকে একটা শিডিউল তৈরি করে দিস তো হাসিব, মানিকের সঙ্গে পাট খেতে যাওয়ার। রাদিলের কথায় নাক মুখ সিটকে হাসিব তওবা করে বলল, আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এইসব কি কন স্যার? শেষমেশ মারিদ স্যার অপরিচিতা ম্যাডাম রে ছেড়ে মানিক লোকটার উপর ইন্টারেস্ট নেবে? নিলে নেবে, তোর সমস্যা কি? হাসিব নাক মুখ কুঁচকে দাঁড়ালো। জেলামন্ত্রী হারুন সবাইকে আদেশ করলো, কনস্ট্রাকশনের কাজ শুরু করালো। জমির উপর প্লাডের গর্ত করা ছিল, সেই গর্তে ইট সিমেন্টের ঢালাই ছাড়া হলো। কাজ পুরো হরদমে শুরু হলো। মানিক তার ছেলেপেলে নিয়ে সেই কবে চলে গেছে মারিদকে শাসিয়ে। আহত ইঞ্জিনিয়ার লোকটাকেও মারিদ লোক দিয়ে থানচি সদর হাসপাতালে পাঠিয়েছে। হারুন মোল্লা সওদাগরকে বলেছে রাতে মানিককে নিয়ে তার সাথে দেখা করতে। এতটুকু বলে হারুন সওদাগর চলে যায়। তারপর ফয়েজ, সালাউদ্দিন তিনজনের গাড়ি কনস্ট্রাকশন সাইট থেকে বেরিয়ে যায়। মোল্লা সওদাগর সালাউদ্দিনের গাড়ি করে চলে গেছে। সবকিছু যখন ঠিকঠাক, তখন মারিদ হাসানকে ফোন করে জানায় কনস্ট্রাকশন সাইটে আসতে। বাড়িতে সাজিদ এসেছে। সাজিদ হাসান আর শাহানার মেজো ছেলে। মাজিদ সাজিদ দুই ভাই একত্রে জাহাজের ব্যবসা করে। তাদের দুটো জাহাজ আছে। সেই জাহাজে তারা সমুদ্রপথে এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল হস্তান্তর করে। মাজিদ বাড়িতে এসেছে আজ 5 দিন। সে একদিন থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হাসানের সাথে মারিদের হসপিটালের কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় সে যায়নি। সাজিদের সঙ্গে মাজিদের কথা হয়। সাজিদ জানে গ্রামের নতুন হাসপাতাল তৈরি হচ্ছে, আর তার দায়িত্বে আছে তার বাবা
হাসান শিকদার। সাজিদ অনেকটা স্বার্থপর মানুষ। কে কি করলো সেসব মাথা ঘামায় না সে। কারো জন্য তার স্বার্থে আঘাত লাগলে তখন সাজিদের মাথা ঠিক থাকে না। আবার সহজে কারোর সাথে ঝামেলাও জড়ায় না। গম্ভীর আর চুপচাপই দেখা যায় সাজিদকে সবসময়। সাজিদ মাত্রই থানচি গ্রামের বাজারে অটোরিকশা থেকে নামলো। বাড়ির জন্য কিছু বাজার আর তারানুরের জন্য পান সুপারি কিনবে। সাজিদ বাজার করার সময় দুটো কথা শুনল গ্রামের মানুষদের কানাঘুষা করতে। তারা সরাসরি সাজিদকে উদ্দেশ্য করে কথাগুলো শুনিয়েছে, সেটা সাজিদ বুঝেও চুপ করে রইল। হাসান শহর থেকে ডাক্তার আনছে গ্যারামে হাসপাতাল বানানোর লাইগা। হেই ডাক্তারের লগে হাসান নিজের ছোট মাইয়াডার বিয়াও দিবার চায়। হ্যার লাইগাই চেয়ারম্যানের পোলা মানিক সওদাগর হেই ডাক্তারের গাড়ি পোড়াই দিছে। কথাগুলো সাজিদ শুনেও ইগনোর করলো। বাড়তি ঝামেলা তার পছন্দ না। না শোনার মতো করে পান সুপারি কিনে পকেট হতে মানিব্যাগ বের করে টাকা দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে ডাকলো কেউ। কিরে সম্বন্ধীর পোলা, এইখানে আয় তো। নূরজাহানকে মানিক প্রেমিকা নয় বউ হিসেবে মানে। সেই সুবাদে নূরজাহানের সকল আত্মীয়দের মানিক নাম ধরে ডাকে না, বরং পাতানো আত্মীয়তার সম্পর্কে ডাকে। যেমন হাসানকে শ্বশুর, মাঝে মধ্যে শালা, শ্বশুরের বাচ্চাও বলে। শাহনাকে ইংরেজিতে স্টেপ মাদার, মজিদ সাজিদকে সম্বন্ধীর পোলা। যদিও আহাদ আশনুর নূরজাহানের বড়, তারপরও তাদের মানিক শালাশালি ডাকে। মানিকের যুক্তিতে তার এত সম্বন্ধী আর জ্যাঠাস লাগবে না। এর মধ্যে দুইটা সম্পর্ক কাটাকাটি করে সালাসালি বানিয়ে নিল নিজের ইচ্ছা অনুসারে। নূরজাহানের ছোট কেউ নেই বলে মানিক সালাসালি পাবে না, এটা মানা যায় না। সেজন্য মানিক আহাতকে শালার ঘরের শালা আর আশনুরকে শালির ঘরের শালি ডাকে। তারানুর হইল জাওরা দাদি, মানিকের সঙ্গে চটাস চটাস কথা বলে তাই। এর বাইরে নূরজাহানের কোনো আত্মীয়দের সঙ্গে যদি মানিকের দেখা হয়, তাহলে মানিক চট করে দুই চারটে নাম মন গড়া দিয়ে ফেলে তাদের। আজ সুযোগে সাজিদকে পেয়েছে। মাত্রই মারিদের সঙ্গে হাসপাতালের মাঠে দ্বন্দ্ব করে এসেছে মানিক। এর মাঝে হঠাৎ গ্রামের বাজারে সাজিদকে পেয়ে গেল পান সুপারি কিনতে। মানিক জিপ থেকে লাফিয়ে নামলো। সাজিদ বিল মিটিয়ে পান সুপারি কিনে মানিককে এড়িয়ে যেতে চাইলে মানিক ফের সাজিদের পথ আটকে দাঁড়িয়ে পড়ল। কিরে সুমন্দির পুত, যাস কেন? দুলাভাই ডাকে শুনিস না শালা বেয়াদব জাউরা। সাজিদ বেশ বিরক্তিকর চোখে মানিককে দেখে কাঁধের ব্যাগটা টেনে বলল, মানিক ভাই পথ ছাড়েন, তারা আছে, এখন বিরক্ত কইরেন না। হন হোমন্দির বলা, তোর বোনের ভালোবাসি তোরে না। তোর বোনের দেমাগ সহ্য করণ যায়, কিন্তু তোগো দেমাগ কেন সহ্য করমু? তোরা কি আমার বউ লাগোস? এই যে আদর সোহাগ করমু, কিচ্ছু কমু না। হন হোম মন্দির বলা, আমার নূরজাহান হইল এক্সপেন্সিভ ডায়মন্ড, তোরা হইলি সস্তা পিতল। তোগো পাছায় এত্তডি ইগো ওয়া গো থাকবো কেন? পাছায় পানি ঢালস না, খালি গন্ধ ছড়াস আর আমারে যন্ত্রণা দেশ বাল। সাজিদ কখনো নূরজাহানের ব্যাপারে কথা বলে না, আগ্রহ দেখায় না। মানিক নূরজাহানকে বিয়ে করুক কিংবা বিরক্ত করুক, এতেও সাজিদের যায় আসে না। মোট কথা সাজিদ ছোট থেকেই নূরজাহানকে সদ্বোন চিনে ব্যবহার করে এসেছে। নূরজাহানের ভালো মন্দ কোনো কিছুতেই মাথা ব্যথা নেই সাজিদের। সে জানে নূরজাহান তার বাবা হাসানের দ্বিতীয় বউয়ের মেয়ে, যার নামে গ্রামে বদনাম বেশ। তাদের সংসারে অশান্তির কারণ নূরজাহান। হাসানের সঙ্গে শাহানার সংসারের টানাপোড়েনের সবকিছুর কারণ নূরজাহান। এতে নূরজাহান বেঁচে থাকলেও সাজিদের লাভ নেই, আবার মরে গেলেও বেশ খানিকটা সুবিধা হতে পারে। যেমন শাহানা হাসানের সম্পর্কটা আগের মতো ঠিক হতে পারে। নূরজাহানের জন্য আর তাদের ঘরে অশান্তি হবে না। মানিক সদাগরও তাদের আর বিরক্ত করবে না। নূরজাহানকে ঘিরে এত এত বদনাম আর হবে না তাদের পরিবারকে নিয়ে। সবকিছু থেকে নিস্তার পাওয়া যাবে যদি নূরজাহান কোনো কারণে মারা যায় তো। তবে সাজিদ নূরজাহানের মারা বাঁচার দোয়াও করে না। মোট কথা সাজিদ নূরজাহানকে নিয়ে কোনো দোয়াই করে না। তবে এখন সে বেশ বিরক্ত হচ্ছে নূরজাহানের জন্য মানিক তাকে আটকে রেখেছে বলে। মানিক আবার অকারণে হাতাহাতি না করে বসে, তাহলে দিনটাই মাটি হয়ে যাবে তার। সাজিদ বেশ বিরক্তির স্বরে বলল, যাকে ভালোবাসেন তার কাছে যান মানিক ভাই, অযথা আমাকে কেন ডিস্টার্ব করছেন? পথ ছাড়েন। সাজিদের কথায় বেশ বিরক্তি গলা ঝেড়ে মানিক তিল মিলিয়ে বলল, বাল এই কথাটা তোর হিটলার বাপে কইতে পারুস না? শালা শ্বশুরের লাইগা আমার নূরজাহান আমার হয় না। এই তোর বাপ মরবো কবে রে? দিন তারিখ কিছু করছে? জানিস কিছু? জানলে আমারে জানাইয়া যেত। শালা শ্বশুর আমার জীবনে একটা অশান্তি, খালি প্যারা দেয়, মাইয়া দেয় না।
মানিকের কথার মাঝে সাজিদ পাশ কাটিয়ে চলে যেতে নিলে মানিকের ছেলেপেলে বেলাল, কিশোর, আশিক, ঝন্টু মন্টু সবাই সাজিদকে ফের আটকাতে চাইলে মানিক বাধা দেয়। সাজিদের পেছন থেকে মানিক বলে, সমন্দির পোলা তোর বাপকে এখনো সময় আছে ভালো হইয়া যাইতে। শহর থেকে ডাক্তার আইনা আমার বিরুদ্ধে গিয়া খুদই নিজে গড়ে বিপদ ডাইকা আনছে। ভালায় ভালায় তোর বাপরে আমার নূরজাহান রে আমার হাতে তুইলা দিতে, নইলে আমি হাত বাঁকাইলে তোর বাপ ক্যারামে মুখ দেখাইতে পারবো না। সাজিদ তারপরও মানিককে উপেক্ষা করে চলে যাচ্ছিল। মানিক এগিয়ে এসে পেছন থেকে সাজিদের ব্যাগ টেনে আটকে বলল, ওই হারা, কই যাস? আসল কথাটা হুইন্না যা। হুনছি তোর নাকি একটা সাদা পায়রা আছে, হ্যারে নাকি তুই বহুত ভালোবাসোস। হুন সুমন্দি, কচি পায়রা সামলাইয়া রাখতে হয়, নইলে দুষ্টু শেয়ালের কবলে পড়লে তো খাইয়া ফেলবো। হুন, তোর ভালোবাসার পায়রার বাপ আমার বাপের লগে ব্যবসা করে। আমার ২ দিনও লাগবো না তোর ভালোবাসার আসিয়ারে স্বীকার করতে। মানিক। সাজিদ রাগে গর্জে পেছন ফিরে মানিকের শার্টের কলার চেপে গর্জন ছাড়ে। মানিক হাসে, ফের হেয়ালির ভঙ্গিতে বলে, দিল তো পাগল নূরজাহানের জন্য। আমি তোর আসিয়ারে স্বীকার করবো না সুমন্দি, তাইলে আমার নূরজাহান মাইন্ড করব। স্বীকার করব আমার ২ ভাই আর আমার পোলাপান মিল্লা। আমি বহুত ভালা মানুষ, এর লাইগা ভালা হইয়া থাকমু। এখন তুই ঠিক করবি তুই কি করবি। তোর বাপরে থামাইবি নাকি প্রেমিকারে বাঁচাইবি। যা করার জলদি করিস সুমন্দি, হাতে সময় কম, মাথা গরম। রক্ত চোখে মানিকের শার্টের কলার চেপে সাজিদ ছেড়ে দেয়। আবার নূরজাহানের জন্য সাজিদের জীবনে অশান্তি এসেছে। এবার সাজিদের খুব ব্যক্তিগত জীবনে অশান্তি হয়েছে, যেটা সাজিদ মেনে নিবে না। সাজিদ রাগে দু হাতে ধাক্কা মেরে মানিককে সরিয়ে সে বাড়ির পথে হাঁটে। মানিক পেছন থেকে খুব চমৎকার হাসে। কালো মানিকের হাসি আর গান যে একবার দেখেছে বা শুনেছে, সে মুগ্ধ হতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে মানিক দুটো মুগ্ধকর কাজই করল। দু হাতে মাথার পেছনে আড়াআড়িভাবে রেখে প্রথমে বিজয় হাসল, তারপর উচ্চস্বরে গানের টান দিল। প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই প্রেমের এত জ্বালা, এই জ্বালায় পরাণ কান্দে রে। সাজিদ বাড়িতে ঢুকতেই তারানুরকে দেখতে পেল ফুলবানুরকে নিয়ে বারান্দায় বসে পান চিবোচ্ছে কথা বলতে বলতে। সাজিদকে দেখে তারানুর আদুরে ডাকলো, সাজিদ ভাই তুমি আইসো? কতদিন তোমারে দেখি না। আইও ভাই আইও, তোমারই একটুখানি দেইখালই। মানিকের ব্যাপারটা নিয়ে সাজিদ রেগেছিল। তারানুর ডাকায় সাজিদ মনে রাগ পুষে মুখে তারানুরের দিকে পান সুপারি ব্যাগটা এগিয়ে দিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলল, আমাকে দেখে কি করবে দাদি? তোমাদের অশান্তিতে বাড়িতে আসা যায় না। দূরে থাকি ভালো থাকি, বাড়িতে আসতে গেলে অশান্তি হয়। সাজিদ ফুলবানুর পায়ে হাত দিয়েও সালাম করলো। তারানুর ফুলবানু দুজনেই বুঝেছে সাজিদ কথাটা কেন বলল। তারানুর সাজিদের মাথায় হাত বুলিয়ে বলল, ভাই মনে কষ্ট লইও না। চেয়ারম্যানের পোলা তোমারে কিছু কইছে, গায়ে হাত তুলছে? হ্যাঁ, এত কাহিনী করার কি আছে দাদি? মানিক সওদাগরের সাথে আব্বার মেয়েরে বিয়া দিলেই তো হয়। আমরাও বাঁচি রোজ রোজ অশান্তির থেকে। একটা মায়ের জন্য আর কত ভুক্তভোগী হব আমরা? আমাদের স্বাভাবিক জীবন নেই নাকি খালি বাপের শেষ বয়সে সংসার পালনের জন্য আমরা আছি? সাজিদ বাড়িতে এসেছে তারানুরের সঙ্গে। সাজিদের কথা শুনে ভেতরের ঘর থেকে আলেহা, সাহানা, আশনুর, নদীর ২ ছেলে নুহাস, তুতুল সকলে ঘর ছেড়ে বারান্দায় আসতেই সাজিদের কথাগুলো শুনল। আলেহা চেয়েছিল সাজিদের সঙ্গে কুশলাদি বিনিময় করবে। এতদিন পর সাজিদের সঙ্গে দেখা, তাই। কিন্তু সাজিদের কথায় আলেহা রাগে তিলমিলিয়ে উঠে বলল, আমার ভাইয়ের শেষ বয়সের সংসার কি তুই পালিস সাজিদ? তোদের খায় আমার ভাইজি। এই ঘর সংসার এখনো আমার ভাইয়ের, তোদের না। নূরজাহান ওর বাপের খায়, তোদের না। যেই দিন নূরজাহান তোদের খাবে সেদিন তুই ভাতের খোঁটা দিস, তার আগে না। সাজিদের আলেহার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে। ফুপিকে দেখে সাজিদ এখন ভালোবাসা দেখিয়ে কুশলাদি করত, কিন্তু আলেহার কথায় কথায় সাজিদও রেগে যায়। খ্যাপা গলায় বলে, বাপ শেষ বয়সে যৌবনের ঠেলায় বিয়ে করে আমাদের জন্য আপদ জন্ম দিছে। ওনার তো বউ সংসার ছেলে মেয়ে সবই ছিল আগের থেকে, তাহলে আবার কেন শেষ বয়সে রঙ্গলীলা করে বিয়ে করতে গেল? আজ ওনার রঙ্গলীলার জন্য আমাদের জীবনটাকেও বিষিয়ে তুলেছে। বাড়িতে আসতে পারি না, গ্রামের মানুষ ছি ছি করে, আমাদের নিয়ে হাসি তামাশা করে। বন্ধু বান্ধবদের মুখ দেখাতে পারি না বাপের মেয়ের জন্য। বাপের রঙ্গলীলার জন্য আমাদের জীবনের কেন অশান্তি আসবে ফুপি? সাজিদ মুখ সামলে কথা বলো। তোমার বাপ এমনি এমনি নূরজাহানের মাকে বিয়ে করেনি, এর পেছনে কারণ ছিল তোরা। শাহানা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন আলেহার কথায় প্রতিবাদ করে বলল,
কারণ যত বড়ই হোক তোমরা মা মেয়ে মিল্লা আমার সংসারে পরনারী আনছো আলেহা। আমার সাথে সাথে আমার পোলাগড়ের জীবনটাও তোমরা বিষাইয়া তুলছো। তোমরা হইলা বড় দোষী। আমার সংসারে আগুন দিয়া তোমরা যে মাইয়ার লাইগা আজ আমাগোর লগে বিবাদ করতেছো, এই মাইয়ার লাইগাই তো তোমার সংসারটাও তছনছ হয়েছে আলেহা। তোমার স্বামী মরল, পোলাটা দেশ ছাইরা বিদেশে পইরা রইছে শুধুমাত্র এই মাইয়ার লাইগা। এরপরও তোমাগো চোখে সব দোষ আমাগোর মা পোলার হইব? নূরজাহান আমার জামাইকে মারেনি, আর না আমার ছেলের বিদেশে পাঠিয়েছে। বরং সবাই নূরজাহানের সাথে জুলুম করেছে। আল্লাহ এত জুলুম সইবে না ভাবি, সইবে না। নূরজাহানের প্রতি তোমার এত ক্ষোভ, একদিন তোমাকেই ধ্বংস করে দি ভাবি। মা হারা মেয়েটার প্রতি একটু নরম হও তুমি। নূরজাহান তোমারে অনেক সম্মান করে, ওর সম্মানের মর্যাদাটা রাখো। হাসান তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরোতে গিয়ে হাতের মোবাইলটা বাড়িতে ফেলে গেছে। মারিদ হাসানের নাম্বারে কল করেছে বলে নূরজাহান মারিদের কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আপনি একটু অপেক্ষা করুন, আমি ফোনটা আব্বার কাছে নিয়ে যাচ্ছি। নূরজাহান জানে না হাসান মাজিদ দুজনেই ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। নূরজাহান এতটুকু কথা বলে হাতে ফোন নিয়ে হাসানের সন্ধানে বেরোলো। মারিদ নামে হাসানের ফোনে নাম্বারটা সেভ থাকায় নূরজাহান মারিদকে চিনিয়ে কথা বলল। মারিদ অপরিচিতার কণ্ঠ চেনে, কিন্তু ফোনের ওপাশে আসনুর নাকি নূরজাহান সেটা ঠাউর করতে মারিদ খানিকটা সময় নিয়ে ধীর গলায় বলল, আসনুর। বাহির থেকে আলিহা সাজিদে গলা পেয়ে নূরজাহান কৌতূহলী হয়ে সেদিকে যাচ্ছিল। হাসানের ফোনটা হাতের মুঠোর থাকায় নূরজাহান মারিদের কণ্ঠ লক্ষ্য করেনি, তবে আশনুর নামটা হালকা শুনেছে। নূরজাহান ফের ফোনটা কানে নিয়ে বসার ঘর পেরিয়ে বারান্দার দরজার দিকে যেতে যেতে মিহি গলায় বলল, জি আমি। নূরজাহান নিজের নামটা বলতে গিয়েও থেমে যায়। বারান্দা থেকে ভেসে আসা আলেহা আর শাহানার তর্কাতর্কিতে নূরজাহান দৌড়ে দরজার ধারে দাঁড়ালো। বাহিরে উঁকি মেরে ফুলবানু, তারানুর, শাহানা, আশনুর, নদী, সাজিদ, নুহাস, তুতুল সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখল। আলেহা, শাহানা আর সাজিদের সঙ্গে কথা কাটাকাটি করছে নূরজাহানের পক্ষ নিয়ে। এসব নতুন নয়। সাজিদ নূরজাহানকে পছন্দ করে না। সাজিদ বাড়িতে আসলে নূরজাহানকে আড়ালে থাকতে হয়, নয়তো সাজিদের সামনে পড়লে অপমানিত করতে ভোলে না সাজিদ। এই নিয়ে হাসানের সঙ্গে সাজিদের শাহানার বেশ মলিমালিন্য হয়েছে। এসব নতুন নয়। নূরজাহানের হাতের মুঠোয় থাকা মারিদ প্রথমে কয়েকবার হ্যালো হ্যালো বলেও সে চুপ করে যায়। কিছু অস্পষ্ট স্বরে কতগুলো কথা শোনা যাচ্ছে। কথাগুলো স্পষ্ট নয়। হয়তো পারিবারিক ঝামেলা চলছে লোকগুলোর মাঝে। মারিদ কল কেটে দেয়। অন্যের পারিবারিক কলহ শুনতে নেই। মারিদ যদি একটু মন দিয়ে শুনতো তাহলে হয়তো ঠিকই বুঝে যেত তার অপরিচিতায় নূরজাহান। হাসানের দ্বিতীয় বউ আয়শা সিদ্দিকীর সর্দার নূরজাহান। শাহানা আলেহাকে তিরস্কারে উত্তর করে বলল, সতীনের মাইয়ার লাইগা সম্মান আইয়ে না আলেহা। মনটা যখন ব্যথায় কান্দে তখন ভালোবাসা আইয়ে না, বরং মন থেকে বদুয়া আইয়ে সতীনের মাইয়ার লাইগা। আল্লাহ না করুক ভাবি, সতীনের মেয়ে বলে বিনা কারণে যে বদদোয়া তুমি নূরজাহানকে দিচ্ছ, সেই বদদোয়া ঘুরে যেন আবার আশনুরের উপর চলে না আসে। সতীনের মেয়েকে ধ্বংস করতে গিয়ে যেন তোমার নিজের মেয়েই ধ্বংস হয়ে না যায় ভাবি। আল্লাহর দরবারে কিন্তু অবিচার হয় না ভাবি, প্রকৃতি কিন্তু ন্যায় বিচার করে। যে অন্যায় তুমি মা হারা নূরজাহানের সঙ্গে করছো, সেই অন্যায় যেন তোমার মেয়েরও সহ্য করতে না হয় ভাবি। প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। আশনুর ঠায় জমে দাঁড়িয়ে শাহানা আলেহার কথায় দমে যায়। শাহানার একটা মাত্র মেয়ে আশনুর। আশনুরের জন্য অমঙ্গল তিনি স্বপ্নেও ভাবতে পারে না। মানুষ ঠিকই বলে, অন্যকে বলা যায় যখন নিজের উপর সেই কথা আসে তখন সওয়া যায় না। শাহানাও সইতে পারল না। শাহানা ধমকে উঠল আলেহাকে, আলেহা, কেন ভাবি? আশনুরের নাম নিয়েছি বলে গায়েস হয়েছে না? তাহলে নূরজাহানও তো কারো মেয়ে, তার উপর অন্যায় করতে গায়েস হয় কিভাবে তোমার? শাহানার আগে ফুঁসতে ফুঁসতে ভেতরের ঘরে চলে যেতে নূরজাহানকে দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়ানো পেল। শাহানা ঘিন্নিত চোখে নূরজাহানকে দেখে চলে গেল। সাজিদও মায়ের সঙ্গে ভেতরের ঘরে চলে গেল। আশনুর নূরজাহানকে দেখে কিছু বলল না। আলেহা নূরজাহানের উপস্থিতি বুঝে বলল, নূরজাহান, যা তোর ফুপুর জন্য একটা রং চা করে নিয়ে আয়, মাথা ধরেছে ভীষণ। জি ফুপি, যাচ্ছি। পাশ থেকে কর্কশ গলায় তারানুর বলল, ওই সেরি, আমার লাইগা আর ফুলমতির লাইগাও এক কাপ কইরা চা লইয়া আইসোস। জি দাদি। উত্তপ্ত অশান্ত পরিস্থিতিতে হুট করেই শান্ত হয়ে গেল, যেন রোজকার ঘটনা কিছুই হয়নি। নূরজাহানকেও কাঁদতে দেখা যায়নি কারো বিষাক্ত কথায়, বরং মিহিস্বরে সম্মতি দিয়ে স্বাভাবিক ন্যায় রান্নাঘরের দিকে গেল চা বানাতে।
হাতের ফোনটা দেখলো মারিত কল কেটে দিয়েছে, তাই সেটা নিয়ে মনোযোগ বাড়ায়নি। আলিহা বারান্দার দরজায় বসলো ফুলবানুর সঙ্গে। নদীর কোল থেকে তুতুলকে নিয়ে পড়ল। তোমার শাশুড়ির কাছে যাও বউ, দেখো কিছু প্রয়োজন হয় কিনা। জি আচ্ছা ফুপি। নদী চলে গেল। আশনুর আলেহার শরীর ঘেঁষে বসলো। নুহাস হাতে বল ব্যাট নিয়ে উঠানো গেছে খেলতে। আলেহা আশনুরকে বলল, আমি তোর মাকে ওইসব বলেছি বলে তুই কষ্ট পেয়েছিস? ফুপির কথায় আশনুর। আশনুর আলেহার কাঁধে মাথা রেখে ভারী নিঃশ্বাসে বলল, না ফুপি, কষ্ট পাইনি। তোর অমঙ্গল হোক আমি চাই না আশনুর। নূরজাহান আর তুই, তোরা দুইজন আমার জন্য সমান, আমার দুটো চোখের মণি। কিন্তু তোর আম্মা সন্তানদের মধ্যে ভেদাভেদ করে, আপন পর শিক্ষা দিয়েছে সন্তানদের। সেজন্য সাজিদ আজ পর্যন্ত নূরজাহানকে বোন মানতে পারেনি। এর জন্য দায়ী তোর মা। সাজিদ তোর মার থেকে সৎ বোন বিষয়টা শিখেছে। তোর মা তোদের ও একই শিক্ষা দিয়েছে। সেজন্য তোরা কেউ নূরজাহানকে তোদের পরিবারের একজন মনে করতে পারিস না। আশনুর, তুই নিজেকে নূরজাহানের জায়গায় দাঁড় করিয়ে ভেবে দেখ, তোর জীবনটা কেমন হতো, তোর পাশে কে কে আছে। আশনুরের গলা আরো ভারী শোনালো, ক্ষীণ স্বরে বলল, নূরজাহানের জায়গায় দাঁড়ানোর মতন সাহসী আমি নই ফুপি। ভাগ্য নূরজাহানকে পদে পদে পুড়িয়ে শক্ত লোহায় পরিণত করেছে। হয়তো ভাগ্যের নূরজাহানের থেকে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল করতে চায় বলে। ভারী নিঃশ্বাসে আলেহার বুকও ভারী হয়ে গেল। আজ বাদে কাল আলেহা চলে গেলে নূরজাহানের হয়ে কথা বলার মতো আর কেউ নেই। হাসান বাড়িতে থাকে না, তারানুরও নূরজাহানের প্রতি অন্যায়ের কথা বলে না। আল্লাহ জানে শাহানার মনটা কবে নরম হয় নূরজাহানের প্রতি। রাত 10টার ঘরে। শীতকাল শেষ। ধরণীর বুকে ফাগুনের ছোঁয়া লেগেছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। পাতাঝরা বসন্তকাল। আকাশে চাঁদ উঠেছে, প্রকৃতিতে মিষ্টি বাতাস গায়ে শিরশির করে বইছে। মানিকের জিপ গাড়িটা থানচির জেলামন্ত্রী হারুন সওদাগরের অফিসের সামনে দাঁড়িয়ে। ভেতরে হারুন সওদাগর, মোল্লা সওদাগর ও মানিক সওদাগর বসে। মোল্লা সওদাগরের বাবা লতিফ সওদাগরের ছিল 2 ছেলে, কোনো মেয়ে ছিল না তার। হারুন সওদাগর বড় আর মোল্লা সওদাগর ছোট ছেলে লতিফ সওদাগরের। জেলামন্ত্রী হওয়ায় হারুন সওদাগর থানচি সদরে থাকে। গ্রামের বাড়িতে সপ্তাহে কিংবা বিশেষ কোনো প্রয়োজনে যাতায়াত করে থাকেন তিনি। বিকালে হারুনের কথা মতো মোল্লা সওদাগর মানিককে জোরপূর্বক হারুনের অফিসে ধরে এনেছে। মানিক বেপরোয়া ভঙ্গিতে বসে। হারুন সওদাগরের 3 মেয়ে ছেলে নেই, আবার মোল্লা সওদাগরের 3 ছেলে মেয়ে নেই। সেজন্য হারুনের ছোট বড় সকল প্রয়োজনে মোল্লা সওদাগরের 3 ছেলে মানিক, রতন, তাপসকে পাশে পান তিনি। বিশেষ করে মানিকই হারুনের ডান হাত বাম হাত হয়ে কাজ করে। এজন্য হারুনের কাছে মানিকের গুরুত্ব অনেক বেশি। অনেকদিন যাবৎ মানিক গ্রামের মেম্বার হাসানের মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চায়, এটা তো তিনি শুনেছেন। হাসানের মেয়েকে বিয়ে করার জন্য নিজের বউ বাচ্চাকে মেরে পিটিয়ে জীবিত কবর দেওয়ার মতন পাপ কাজও করেছে মানিক। এতেও হারুন কিছু বলেনি, বরং লোক দিয়ে এই ঘটনা তিনি গ্রামে ধামাচাপা দিয়েছেন। হারুন অনেক আগেই মানিকের জন্য হাসানের মেয়েকে তুলে আনতো, কিন্তু মানিক নিজে তার ভালোবাসার মানুষকে হ্যান্ডেল করবে বলে হারুনকে এইসব থেকে দূরে থাকতে বলেছে। আজ মানিকের বাড়াবাড়ি দেখে বাধ্য হয়ে হারুন মোল্লা সওদাগরকে দিয়ে মানিককে আনিয়েছে। হারুন বলল, একটা মাইয়ার লাগে এত কাহিটি করার কি আছে? মাইয়ার বাপ না মানলে মাইয়াডারে ধইরা লইয়া আয়, ফষ্টি নষ্টি কইরা মাইয়াডারে ফেলাইতে, তাইলেই কাহিনী শেষ। হারুন পরিবারের মানুষজন ছাড়া কারোর সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে না, শুদ্ধ ভাষায় কথা বলে। মোল্লা সওদাগর মানিক পরিবারের লোক হওয়ায় হারুন আঞ্চলিক ভাষায় কথা বলল। হারুনের কথায় মানিক গর্জে উঠে টেবিলে থাবা বসিয়ে বলল, পুরো গ্রামে আগুন লাগাই দিমু যদি কেউ আমার নূরজাহানের দিকে চোখ তুইলা তাকায়ও। যে আমার নূরজাহানের মারার কথা কইব হ্যারে আমি মানিক জানে মাইরা ফেলবো। বাপ হোক আর চাচা, কাউরে সারুম না। মানিকের গর্জনে হারুন কপাল কুচকালো। মানিক যে হাসানের মেয়ের জন্য পাগল সেটা বহুবার শুনেছে তিনি। সবার মুখে কখনো এসব বিষয়ে মুখোমুখি কথা হয়নি মানিকের সঙ্গে, আজই প্রথম। হারুন ফের বলল, না মারলে তাইলে কি করবি? মাইয়াডারে ধইরা নিয়া বেয়জ্জত কইরা জানে ছাইরা দে, তাইলে এই গ্রামে মুখ দেখাতে পারবো না। জান দিমু, তারপরও আমার নূরজাহানের মান সম্মান নষ্ট করবো না। আমার নূরজাহান আমার কাছে পবিত্র ফুল। হ্যারে আমি ভালোবাসা বিয়া করবো, সারা জীবন সংসার করবো, হ্যার পরও কলঙ্কিত করবো না চাচা। হারুন কপাল কুঁচকে বলল, হাসান যে তোর কাছে হ্যার মাইয়ারে বিয়া দিবার চাই না, এইটা কি করবি?
মানিক রাগে বিরক্তিতে বলল, শালার বুইড়া শ্বশুরে মাইরা ফেলাইতে মন চায়। এই শালাই মাইরা মইরা গেলেই নূরজাহান আমার হইব। হারুন দ্রুত নিষেধ করে বলল, না না, এখন হাসান মেম্বারে মারার দরকার নাই। হাসপাতালের প্রজেক্টের লগে হাসান জড়িত। এখন হাসান রে মারলে ঝামেলা হইব। এর থেকে তুই বরং হাসানের মাইয়াডারে উঠাইয়া লইয়া আয়। দুজনের বিয়া পড়াই দিমুনি। হারুন মানিকের কথায় মাঝে মোল্লা সওদাগর ক্ষোভ নিয়ে পড়ল, হাসানের মাইয়ারে উঠাইয়া আনলেও হাসান মানিকের লগে হ্যার মাইয়ার বিয়া দিব না। হাসান আমার পোলারে সহ্য করতে পারে না। হারুন পরিস্থিতি বুঝে মানিককে আশ্বস্ত করে বলল, তুই খালি মাইয়াডারে উঠাইয়া লইয়া আন মানিক। তোর লগে হাসানের মাইয়া বিয়ে দেওয়ানের কাম আমার। গ্যারামে এমন বদনামের কাহিনী রটামু যে হাসান মাইয়া লইয়া গ্যারামে ঠাঁই পাইব না। মানিকের লগে বিয়ে দেওয়ান ছাড়া। মোল্লা সওদাগর মানিকের মুখের দিকে তাকালো চিন্তিত ভঙ্গিতে। মানিক চাচার অফিসে বসে সিগারেট ধরালো। সিগারেটে টান দিয়ে হারুনকে বলল, আপনি কাহিনী রটান চাচা, আমি নূরজাহান রে লইয়া আইতাছি আজই। কাল 2 দিন কিছু করিস না মানিক, যা করার পরশু রাইতে করিস। মোল্লা, তুই কইলাম গ্রামের কিছু মাথাওয়ালা লোকদের টাকা খাওয়াইবি, যাতে সালিশে আমাগরে হইয়া কথা কয়, বুঝলি? হ ভাইজান, বুঝেছি। হারুন ফের বলল, শোন মানিক, মাথা গরম করবি না। তোর বড় চাচা এখনো বাচ্চা আছে, আমি তোর লাইগা একটা মাইয়া কেন, এমন 10টা মাইয়ারে তোর পায়ের নিচে হাজির করবো যারে তুই চাস। এখন বাইতে যা, ঘুম দে, পরশু রাইতে মেলা কাম আছে, যা। মানিক হাতের সিগারেট নিয়ে অফিস হতে বেরিয়ে গেল। মন ছটফট করছে, কিন্তু কোথাও শান্তি লাগছে না। অবশেষে নূরজাহান তার হবে। মানিক অফিস থেকে বেরিয়ে জিপে উঠে বসলো। ড্রাইভিং সিটে কিশোরকে বলল গাড়ি চালাতে। পুরো জিপ খালি, শুধু কিশোর আর মানিক পাশাপাশি জিপে বসে। কিশোর বলল, ভাই কই যাইবেন, বাইতে নাকি অন্যখানে? আকাশে সুন্দর চাঁদ ধরণীতে আলো ছড়াচ্ছে, গায়ে শীতল বাতাস মন ছুঁয়ে যাচ্ছে। মানিক সিগারেটে শুক টান দিয়ে সিটে গা এলিয়ে বসে গলা ছেড়ে গান ধরল, ও বন্ধুরে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। 1লা মার্চ 2015, সময় 1টা 45। গায়ে সবুজ সাদা স্কুল ড্রেস পরে সুখ ঢাকা মেডিকেল কলেজের পার্কিং জোনে দাঁড়িয়ে, হাতে পরীক্ষার ফাইলটা বগলের নিচে চেপে ঠোঙ্গা থেকে ঝালমুড়ি মুখে তুলে চিবুচ্ছে আর চঞ্চল চোখ দুটো এদিক সেদিক ঘোরাচ্ছে। হাতে আরে কিছু খাবার আছে, তবে সেটা গাড়ির হুডের উপর রাখা। সুখ রিফাতের গাড়িতে পিঠ ঠেকিয়ে ঝালমুড়ি চিবাচ্ছে। অসময়ে সুখকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এসেছে রিফাত। আজ সুখের একটা গ্রুপের পরীক্ষা ছিল। সুখ সায়েন্সের স্টুডেন্ট, পড়াশোনাও ভালো, তবে বেশ দুষ্টু। মারিদ রাদিল কেউ ঢাকা না থাকায় সুখকে পরীক্ষার হল থেকে রিফাতই নিয়ে আসে। যাওয়ার সময় সুখের বাবা নিয়ে যায়, আর ফেরার সময় রিফাত নিয়ে আসে। হঠাৎ কলেজে কাজ থাকায় সুখকে সঙ্গে নিয়েই কলেজে এসেছে রিফাত। পার্কিং এরিয়ায় সুখকে চিপস, আইসক্রিম, চকলেট, ঝালমুড়ি হাবিজাবি কিনে দিয়ে সে কলেজের ভেতরে গিয়েছে। গোটা 20 মিনিট পেরোতে চলল, এতে সুখের বিরক্তি নেই। সুখ এর আগেও বহুবার এসেছে এই ঢাকা মেডিকেল কলেজের চত্বরে। এখানকার বেশ কিছু স্টুডেন্ট সুখকে রিফাতের বোন আর রাদিলের আত্মীয় বলে চেনে। রিফাত ঢাকা মেডিকেলে শিক্ষকতা করছে প্রায় 2 বছর হতে চলল। রাদিল 7-8 মাস হবে। সুখ রিফাতের সঙ্গে এসেছে কয়েকবার। রাদিল কখনো সুখকে নিয়ে কলেজে আসেনি, সেজন্য স্টুডেন্টরা যারা সুখকে চেনে তারা সবাই রিফাতের বোন হিসেবেই সুখকে চেনে। সুখ চঞ্চল, লম্বা বেশ একটা না হলেও দেখতে সাদা কাগজের মতন ফর্সা, গোলগাল শরীর, চোখ দুটো সবচেয়ে আকর্ষণীয় ধূসর রঙের চোখ, যেমনটা মারিদেরও রয়েছে। ভাই বোন দুজনেরই ধূসর রঙের চোখ, এটা তারা নানির থেকে পেয়েছে। ক্যাম্পাস থেকে বেরোতে দূর থেকে সুখকে রিফাতের গাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে তনিমা মাহিকে নিয়ে দৌড়ে এলো। বেশ কয়েকদিন ধরে তনিমা রিফাতের পার্সোনাল নাম্বারটা জোগাড় করতে চাচ্ছে কথা বলার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। আজ সুখকে দেখে তনিমা তাড়াহুড়োয় ক্লাস থেকে ছুটে এসে কথা বলতে। তনিমা সুখকে চেনে, এর আগেও বেশ কয়েকবার রিফাতের সঙ্গে দেখেছে। রিফাত বলেছিল সুখ তার বোন, কিন্তু কিরকম বোন হয় সেসব খোলাসা করে বলেনি কখনো। তনিমা ধরে নিল সুখ রিফাতের আপন বোন হয়। কথায় কথায় সুখের কাছ থেকে রিফাতের নাম্বার চেয়ে নেবে কোনো এক বাহানায়। তনিমা তাড়াহুড়ো করে দৌড়ে সুখের সামনে দাঁড়াতে হাঁপাতে লাগলো। বড় বড় নিঃশ্বাসে সুখকে বলল, হাই কিউটি। গায়ে স্কুল ড্রেস, গলায় স্কার্ফটা ঝুলছে, লম্বা চুলগুলো দুটো বেনি করে দুপাশে ফেলা। হঠাৎ আসা দুটো মেয়েকে সুখ দেখে মুড়ি চিবোতে চিবোতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমাকে চেনেন?
তনিমা সোজা হয়ে দাঁড়ালো, কাঁধের ব্যাগটা টেনে বলল, তুমি আমাদের রিভার্স স্যারের বোন না? জি। তাহলে সেইভাবে আমরা তোমাকে চিনি, বেশ কয়েকবার দেখেছিলাম রিফাত স্যারের সঙ্গে এই কলেজে আসতে, তাই ভাবলাম আজ তোমার সাথে পরিচিত হয়ে নিই। আমি তনিমা, আর ও আমার বান্ধবী মাহি। তোমার নাম কি কিউটি? চঞ্চল সুখ বেশ ঝটপট উত্তর দিয়ে বলল, আমি হৃদিতা সৈয়দ সুখ, ডাকনাম পাখি। তনিমা অবাক গলায় বলল, আল্লাহ, এতগুলো নাম তোমার! তনিমাকে অবাক হতে দেখে সুখ চঞ্চল ভঙ্গিতে হেসে মাথা নাড়িয়ে বলল, আসলে আমাদের একান্নবর্তী পরিবার তো, তাই যার যেটা মন চেয়েছে আমাকে একটা করে নাম উপহার দিয়েছে। যাই বলো, তোমার সুখ নামটা কিন্তু খুব সুন্দর এবং ইউনিক। নামের সাথে সাথে তুমি দেখতেও খুব সুন্দর কিউটি। তনিমার কথায় বেশ উৎসাহ পেল সুখ। সবাই তাই বলে আমি সুন্দর। তবে তুমি ক্রাশ খেয়েছো আপু? সুখের কথায় বেশ অবাক হলো তনিমা ও মাহি। তনিমা বলল, আমার ক্রাশ খেতে হবে? বারে, তুমি আমার প্রশংসা করছো আর ক্রাশ খাবে না বুঝি? তুমি ক্রাশ না খেলে আমি তোমাকে আমার ভাইয়ের নাম্বার দেবো কেন? আগে ক্রাশ খাও, তারপর নাম্বার চাও। তনিমা ও মাহি দুজন চমকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তনিমা ও মাহি যে সুখের কাছে সুখের ভাইয়ের নাম্বার চাইতে এসেছে সেটা সুখ জানলো কিভাবে? তনিমা কিছু বলবে তার আগে মাহি ভারী গলায় বলল, তুমি কিভাবে জানলে কিউটি? তনিমা ও মাহি অপরিচিত হওয়ায় তারা সুখের ভণ্ডামির লেভেল জানে না। সুখ বেশ অভিজ্ঞর মতো করে মুখে ঝালমুড়ি পুরো চিবোতে চিবোতে বলল, আপনারা দুজন দৌড়ে আসার সময় একজন আরেকজনকে জোরে বলেছিলেন রিফাত স্যারের বোনের থেকে তার ভাইয়ের নাম্বার নিয়ে নেবে কোনো একটা বাহানা বানিয়ে। আমি ভাবলাম বাহানা কেন বানাবেন, এর থেকে বরং আমাকে কিছু ঘুষ দেন, পটে যাই। একটা নারকেল পানি খাওয়ান, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আসলে রিফাত ভাই আমাকে খাবার কিনে দিয়ে গেছে কিন্তু পানি দিয়ে যায়নি। আমার ঝাল লেগেছে, হাতে টাকাও নেই, তাই ঘুষ চাচ্ছি। ভবিষ্যৎ ভাবি হলে দ্বিগুণ চার্জ লাগবে, এখন অল্পতেই পোষাবে। তনিমা ও মাহি দুজনেই হতবাক, বাকরুদ্ধ হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করছে। সুখ সোজা তনিমাকে ভাবি ডাকছে, তার মানে সুখ বুঝতে পারছে তনিমা কোনো ইন্টেনশনে সুখের কাছে রিফাতের নাম্বার চাইতে এসেছে। তনিমা হাঁসফাঁস করলো। মেয়ে হয়ে লজ্জা পাচ্ছে সুখ হঠাৎ ভাবি ডাকায়। মনে অদ্ভুত মিশ্রণের অনুভূতি হচ্ছে। তনিমা কথা না বাড়িয়ে ব্যাগ থেকে 100 টাকা বের করে মাহিকে দিয়ে বলল, একটা নারকেল পানি নিয়ে আয় দ্রুত, যা। মাহি টাকাটা নিয়ে চলে গেল। এর ফাঁকে রিফাতকে দেখা গেল ক্যাম্পাস হতে বেরিয়ে এদিকটায় আসতে। রিফাতকে দেখে তনিমা ভয় পেয়ে তাড়াহুড়ো করলো। রিফাত সামনে থাকলে সে সুখের থেকে রিফাতের নাম্বারটা নিতে পারবে না। তনিমা দ্রুত সুখকে তাড়া দিয়ে বলল, তোমার ভাইয়ের নাম্বারটা দাও সুখ। সুখ কথা না বাড়িয়ে পটপট করে তনিমাকে মারিদের নাম্বারটা দিয়ে দিল। কারণ সুখের ভাই মারিদ, রিফাত নয়। রিফাত সুখের ফুফাতো ভাই হয়। তনিমা ক্লিয়ার করে বলেনি তার কার নাম্বার চাই। তাই সুখের ভাই হিসাবে মানিদের নাম্বার সুখ তনিমাকে দিয়ে দিল। রিফাত তনিমার স্যার হয়, সেই সুবাদে তনিমার কাছে রিফাতের নাম্বার থাকাটা স্বাভাবিক। যদি সুখের কাছে তনিমা রিফাতের নাম্বার চাইতো তাহলে তনিমা অবশ্যই বলতো, রিফাত স্যারের নাম্বারটা দাও সুখ। তনিমা বলেছে তোমার ভাইয়ের নাম্বারটা দাও সুখ। সুখের ভাই বলতে মারিদকে বোঝে সুখ। সেজন্য সুখ মারিদের নাম্বার তনিমাকে দিয়ে দিল। তনিমা দুটো হাতে নাম্বারটা বইয়ের একটা পৃষ্ঠায় লিখে বইটা বন্ধ করে সুখকে ধন্যবাদ দিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ কিউটি পাই। আমি তোমার থেকে নাম্বার নিয়েছি, এটা প্লিজ রিফাত স্যারকে বলো না, কেমন? আচ্ছা। এর মাঝে মাহি নারকেল পানি নিয়ে এলো। তনিমা মাহির থেকে নারকেল পানি নিয়ে সুখকে দিয়ে বলল, আমাদের আবার দেখা হবে কিউটি পাই, আজ আসি। সুখ তনিমার থেকে ডাব নিয়ে বলল, ওকে ভাবি। তনিমা ফের লজ্জায় মিইয়ে গেল। রিফাতকে কাছাকাছি আসতে দেখে কিছু বলতে পারল না, শুধু মাহিকে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। রিফাত দেখেছে তনিমার কাছ থেকে সুখ নারকেল পানি নিতে। রিফাত কাছাকাছি এসে বলল, ওরা তোকে নারকেল পানি দিল কেন? আমার ঝাল লেগেছে তাই দিয়েছে ওনারা। তুমি তো আর আমাকে পানি কিনে দিয়ে যাওনি, তাই না? আমি পানি কিনে দিয়ে যাইনি বলে তুই মানুষের থেকে চেয়ে খাবি? তোর কাছে টাকা ছিল না, কিনে খেতি। সুখ মুখ বাঁকিয়ে বলল, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি এখন তোমার দায়িত্ব। তাহলে আমি কেন নিজের টাকা খরচ করে কিছু খাবো? তুমি পানি খাওয়াতে না পারলে তোমার স্টুডেন্ট খাওয়াবে, একই তো কথা। তাছাড়া আমি মাগনা কিছু খাইনি। তোমার একটা কিডনি আপুদের কাছে বন্ধক রেখে এই নারকেল পানিটা নিয়েছি। কাল আপুদের টাকা দিয়ে নিজের কিডনি ছাড়িয়ে নিও, তাইলেই তো হবে। সুখ গাড়ির দরজা টানলো, হাতে নারকেল পানি নিয়ে। রিফাত ভারী আশ্চর্য গলায় বলল, তুই আমার কিডনি বন্ধক রেখেছিস তোর সামান্য নারকেল পানির জন্য? হ্যাঁ, তো কি? তোমার জন্য আমার টাকা খরচ করব নাকি? আজব ভণ্ডর বাচ্চা ভণ্ড।
দাঁড়া তুই। হঠাৎ করে আকাশের রং বদলেছে। সকাল থেকে থানচির আকাশ মেঘলা। অসময়ে গুড়ি গুড়ি বৃষ্টির আগমন। থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মারিদ, রাদিল, হাসিব সন্ধ্যায় ঢাকা ফিরে যাবে। মারিদের জন্য নতুন গাড়ি আর ড্রাইভার এসেছে ঢাকা থেকে। বৃষ্টি হওয়ায় আজ হাসপাতালের কাজ বন্ধ। তবে প্রজেক্টের কাজে যা যা প্রয়োজন সেসব মারিদ তদারকি করছে। সঙ্গে হাসান, মাজিদ, সাজিদও আছে। আজ রাদিল বাড়ি থেকে বেরোয়নি। রাদিলের গায়ে জ্বর, সে ঘরে শুয়ে। হাসিব গিয়েছে মারিদের সঙ্গে। অবেলায় আলেহা আজ শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। আলেহার শ্বশুর শাশুড়ি না থাকায় আলেহা একাই জীবনযাপন করছে নিজ বাড়িতে। সঙ্গে একটা কাজের মেয়ে থাকে, ফুলি। ফুলি আজ সকালে ফোন করেছে আলেহার ফসলের ক্ষেত কে যেন নষ্ট করে দিয়েছে। আলেহা যেন জলদি বাড়িতে ফিরে। খবর পেয়ে তাড়াহুড়ো করে আলেহা গায়ে বোরখা জড়ালো। রশিদকে ফোন করে অটোরিকশাটা ডাকলো। রশিদের অটোরিকশা শিকদার বাড়ির উঠোনে দাঁড়ানো। আলেহাকে নূরজাহান জড়িয়ে কাঁদছে। বাকিরা সবাই আলেহাকে ঘিরে দাঁড়িয়ে বিদায় জানাতে। সাহানা থেকে আলেহা ভিতরের ঘর হতে বিদায় নিয়ে এসেছে। তারানুর বারবার শাড়ির আঁচলে চোখ মুছছে। আশনুর নদী বারান্দায় দাঁড়িয়ে। আলেহা নূরজাহানের মাথায় হাত রেখে বলল, কাঁদিস না, ফুপি আবার আসবো। তখন অনেক দিন থাকবো তোদের সাথে, কেমন? এখন শান্ত হওয়া। নূরজাহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। আলেহা এক হাতে নূরজাহানকে জড়িয়ে পেছনে তাকাতে আশনুরকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখলো। আলিহা অপর হাত বাড়িয়ে আশনুরকে ডেকে বলল, কাছে আয় আশনুর। আশনুর কাছে এলো। আলিহা অপর হাতে আশনুরকে বুকে জড়িয়ে ধরে বলল, নূরজাহান তোর ছোট বোন হয় আশনুর। তোর আম্মা নূরজাহানকে কষ্ট দিলেও তুই নূরজাহানকে কখনো কষ্ট দিস না আশনুর। নূরজাহানকে তোর হেফাজতে রেখে যাচ্ছি, খেয়াল রাখিস ছোট বোনের। আশনুর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা খেয়াল রাখবো, কিন্তু তুমি আরো কটা দিন থেকে যাও না ফুপি। থাকতে পারলে অবশ্যই থাকতাম। তোদের ছাড়া আমারও মন টিকবে না ওই বাড়িতে। মন ছটফট করবে ভীষণ। তাহলে চিরকালের জন্য আমাদের সঙ্গে থেকে যাও না ফুপি। তুমি একা মানুষ, ওই বাড়িতে থেকে কি করবে? আমি একা মানুষ হয়েছি তো কি হয়েছে? মেয়ে মানুষের স্বামীর ঘরই শেষ ঠিকানা। নারী নিজের শেষ ঠিকানা ছেড়ে থাকতে পারে না। যখন তোর বিয়ে দেব তখন তুইও বুঝবি। বাপের বাড়ি সুখের চেয়ে স্বামীর ঘরে একা জীবনও অনেক শান্তির হয়। আশনুর কথা বাড়ালো না। তারানুর মেয়ের জন্য কাঁদছে। আলেহা আশনুর ও নূরজাহানকে ছেড়ে তারানুরকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, বাচ্চাদের মতো করে কাদার স্বভাব তোমার আর যাবে না আম্মা। আমার বিয়ে হয়েছে 30 বছর হলো। তারপরেও তোমার আমাকে শ্বশুরবাড়ি পাঠাতে কাঁদতে হয় কেন আম্মা? তুই তো মাইয়া জন্ম দেশ নাই, হ্যাল লাইগা আমার বেদন তুই বুঝবি না আলেহা। একটা মাইয়া জন্ম দিয়া হ্যারে শ্বশুর বাড়িতে পাঠাইতি, তাইলে বুঝতি মাগো বেদন কেমন। আলেহা চুপ করে থেকে তারানুরকে কাঁদতে দিল। ধীরে ধীরে বৃষ্টির মধ্য দিয়ে গিয়ে বসলো অটোরিকশাতে। সকলে বারান্দায় দাঁড়িয়ে। আলেহা বারবার নূরজাহানের দিকে তাকাচ্ছে। আলেহার মনটা ভীষণ অস্থির। চঞ্চল হচ্ছে নূরজাহানের চিন্তায়। মনটা কেমন কু ডাকছে অজানা ভয়ে। আলেহা গাড়িতে বসে ফের নূরজাহানকে কাছে ডাকলো। নূরজাহান মাথায় ওড়না দিয়ে গাড়ির সামনে দাঁড়াতে আলেহা দু হাতে নূরজাহানের গাল চেপে কপালে চুমু খেয়ে বলল, আমার মনটা কেমন জানি কু ডাকছে নূরজাহান। তোর জন্য ভীষণ ভয় লাগছে। মনে হচ্ছে বড় কোনো বিপদ হবে কারো। আল্লাহ জানে কার কি হয়। তুই সাবধানে থাকিস। কোনো কিছু হলে আমাকে ফোন করবি। মনে থাকবে? জি। আলেহা চলে গেল। নূরজাহান বৃষ্টি বাদলের মধ্যে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে আলেহার গাড়িটা দেখল। যতক্ষণ দেখা যায় ততক্ষণ। আলেহা চলে যেতে সকলে যার যার ঘরে গেল। নূরজাহান নিজের ঘরে গিয়ে বসলো। মন ছটপট নূরজাহানেরও করছে। অদ্ভুত অস্থিরতায় ভেতর ছটপট করছে। সেটা আলেহাকে বলতে পারেনি। মাগরিবের আজান পড়েছে। অসময়ে বৃষ্টির আগমনে চারদিকটা বেশ অন্ধকারে ছেয়ে গেছে। গ্রামে বিদ্যুতের অভাব বেশিরভাগ সময়ই দেখা যায়। একটু বৃষ্টি বাদল হলে কারেন্ট থাকে না। আজও কারেন্ট নেই। ঘরে ঘরে হারিকেন আর কুপিতে আগুন জ্বালানো হয়েছে। তারানুর নূরজাহান নামাজে বসেছে। নূরজাহান নিজের ঘরে নামাজ পড়ছে। তারানুর বসার ঘরে। মারিদদের গাড়ি গেটের বাইরে দাঁড়িয়ে। একটু পর মারিদরা চলে যাবে। সাহানা মারিদদের জন্য নাস্তা তৈরি করছে। এই কয়েকদিনে নূরজাহানের কাটা পাটাও অল্প শুকিয়ে এসেছে। তবে ক্ষত বড় হওয়ায় পুরোপুরি সেরে ওঠেনি। আরও সময় লাগবে। মারিদরা সন্ধ্যা 6টার নাগাদ সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসেছে। মারিদ বেশ কয়েকবার এদিক সেদিক তাকিয়ে মোড়ের অজান্তে নূরজাহানের খোঁজ করেছে, কিন্তু বিদায় বেলায় নূরজাহানের দেখা পায়নি সে কোথাও।
মারিত এবার চলে যাচ্ছে, তবে আবার কবে ফিরবে তার ঠিক নেই। হয়তো মাস লাগতে পারে, আবার তার থেকে বেশি সময় লাগবে। ঝড়ঝড় বৃষ্টিতে মারিত গম্ভীর ম্লান মুখে জানালার কাছ ঘেঁষে অন্ধকার আচ্ছন্ন আকাশে তাকালো। সামনের মিররে দুটো ওয়াইপার বিরতিহীন কাচে ওঠানামা করছে বৃষ্টির পানি পরিষ্কার করতে। মারিত রাদিল পেছনে বসা, হাসিব ড্রাইভারের সামনে বসেছে। পরিবেশ শান্ত। রাদিল খানিকটা অসুস্থ, গায়ে জ্বর থাকায় সে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। লম্বা জার্নি করতে হবে। গাড়ি করে থানচি থেকে ঢাকা পৌঁছাতে ১০-১২ ঘন্টা সময় লাগবে। থানচি সদর পেরিয়ে সবে চট্টগ্রাম মহাসড়কে উঠেছে মারিদের গাড়ি। সময় ৮টা ৫। গাড়িতে বসা ওদের ২ ঘন্টা পেরিয়ে গেলে অতঃপর তারপরও মারিচ সে আগের ন্যায় গম্ভীর অবিচল ভঙ্গিতে বসে। নড়াচড়া কথাবার্তা কিছুই বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে মারিদের ফোন বাজে। অপরিচিত নাম্বার দেখে মারিদ রিসিভ করলো না। অশান্ত মনে কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে অপরিতাকে ভীষণ মিস করছে। একবার দুবার তিনবার পরপর যখন কয়েকবার একই নাম্বার থেকে কল এলো, মারিদ কপাল কুঁচকে ফোনের স্ক্রিনে নাম্বারটা দেখল। একদিন এমনভাবে অপরিচিতাও তাকে রং নাম্বার থেকে কল করেছিল। এই আননোন নাম্বারটা কি অপরিচিত হয়ে যেতে পারে না? আজ কি প্রকৃতি তার কথা শুনতে পারে না? মারিত ফোন রিসিভ করে কানে তুলল। গম্ভীর এবং লহময় গলায় বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? তনিমা বুক চেপে বসে। রিফাতের কণ্ঠস্বর ফোনে এত ভারী আওয়াজ শোনাতে পারে, সেটা তনিমার জানা ছিল না। এই ফোনের ব্যক্তির ভারী আওয়াজে তনিমার এক মুহূর্তের জন্য মনে হলো এটাই ওর চিঠিওয়ালা। স্বপ্নে কল্পনায় কতবার তনিমা এই ভারী আওয়াজের চিঠিওয়ালাকে কল্পনা করেছিল। আজ যেন তনিমার সকল স্বপ্ন কল্পনা সত্যি হলো। তনিমার ধুকপুক ধুকপুক বুকে হাত পা ঠান্ডা শীতল হয়ে এলো। কম্পিত স্বরে মারিদের সালামের উত্তর নিয়ে তনিমা বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি পত্রকন্যা, আপনার বসন্তের পাখি আমাক। তনিমার শেষ বাক্য শেষ হওয়ার আগেই গর্জে চিৎকার করলো মারিদ, কি? তনিমা চমকালো। ভয়ও পেল হঠাৎ ভয়ঙ্কর চিৎকারে। রিফাত কেন চিৎকার করলো তনিমা বুঝল না। তনিমা ফের ভয়ে ভয়ে বলল, আসলে ১ বছর আগে আমরা ঢাকা মেডিকেল চত্বরে চিঠি আদান প্রদান করেছিলাম, প্রায় ৩ থেকে ৪ মাসের মতন। আপনার কি আমাকে মনে আছে? আমি সেই পত্রকন্যা। মারিত স্তব্ধ, নিস্তব্ধ, বাকরুদ্ধ, অতি শক্ত হয়ে বসে রইল। গত ১টা বছর মারিত যে অপরিচিতাকে খুঁজে পাওয়ার আশায় আসমান জমিন এক করেছে, সেই অপরিচিতা আজ তার দুয়ারে নক করছে। বলছে সে তার বসন্তের পাখিকে চেনে কিনা। তনিমা উত্তরের আশায় বসে। মারিদ থেকে উত্তর না পেলে তনিমা বুঝতে পারছে না সত্যি কি রিফাত স্যার তনিমার চিঠিওয়ালা কিনা। মারিদের বুকের স্পন্দন দ্রুতবেগে লাফাচ্ছে। মারিদ আরেকটু সময় উত্তর দিতে দেরি করলে তনিমা নিজেই হার্ট অ্যাটাক করে বসবে উত্তর শোনার আগে। মারিদ ক্লান্ত এবং শ্বাসরুদ্ধকর কম্পিত গলায় স্বল্প আওয়াজে আওড়ালো, অপরিচিতা, আপনি অপরিচিতা। চিঠিতে মারিদ তনিমাকে প্রায়শই অপরিচিতা, বসন্তের পাখি, পত্রকন্যা এইসব নামে সম্বোধন করতে বলে তনিমা এই নামে পরিচিত। তনিমা তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকে চিনেছেন। ক্লান্ত এবং অবিশ্বাস্য গলায় মারিদ সিটের ধপ করে শরীর ছেড়ে দেয়। মারিদ ক্লান্ত গলায় বলল, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন অপরিচিতা? আপনার বিরহে আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে একটা কল করতে আপনার এত সময় লাগলো? তনিমা ঝরঝর করে কেঁদে ফেলল অনাকাঙ্ক্ষিত কিছু শুনে যাওয়ায়। কান্নার দরুন খুব অল্পতেই তনিমার হেঁচকি উঠে যায়। মারিদ কেমন নিস্তব্ধ নিষ্ক্রিয় ভঙ্গিতে তনিমার কান্নার শব্দ শুনছে। তনিমা বলল, আপনি অনেক পাষাণ চিঠিওয়ালা, আমাকে কিছু না বলে কোথায় হারিয়ে গেলেন? আমার দেওয়া শেষ চিঠিটা অবধি আপনি নিতে আসেননি। আপনি কেন কেন কিছু না বলে হঠাৎ হারিয়ে গেলেন? আপনাকে আমি এই ১ বছরে কত শতবার, কত হাজারবার খুঁজেছি, আপনি আমার সাথে কেন এমন করলেন? কেন হঠাৎ হারিয়ে গেলেন? কয়েক সেকেন্ডের জন্য মারিত অপরিচিতাকে খুঁজে পাওয়ার উত্তেজনায় খেয়াল করতে পারেনি ফোনের ওপাশের নারীটির গলার স্বর তার অপরিচিতার সঙ্গে মিল নেই। সম্পূর্ণ ভিন্ন দুটি কণ্ঠ। মারিত চট করে বলল, আপনার নাম কি অপরিচিতা? তনিমা প্রথমে নিজের নাম বলতে দ্বিধা করলো, কিন্তু তারপরও মিথ্যার আশ্রয় না নিয়ে কান্না মিশ্রিত গলায় বলল, তনিমা শেখ, বাড়ি ঢাকা, গুলশান ১-এ। মারিত চমকালো। মারিদের বাড়ি গুলশান ২-এ। এত কাছাকাছি থেকেও মারিত কিভাবে অপরিচিতাকে খুঁজে পেল না? অপরিচিতার খোঁজে কত জেলা, কত মানুষ, কত তথ্যর পর মারিদ থানচি হাসান শিকদারের বাড়িতে পৌঁছালো। অথচ আজ শুনতে পাচ্ছে অপরিচিতা ঢাকার বাসিন্দা। মারিদ এই তথ্যটা মিস করলো কিভাবে? এমনটা তো হওয়ার কথা না। অস্থির অশান্ত মারিদ তৎক্ষণাৎ বলল,
আমি আপনার সাথে দেখা করতে চাই অপরিচিতা। এখন নাকি? রাত ১২টায় দেখা করতে পারবেন? বেশি সময় নেব না। একটু সময় হবে? আপনাকে দেখার তৃষ্ণাতে আমার চোখ দুটো ব্যাকুল হয়ে আছে। এক পলক দেখব অপরিচিতা। আসবেন আপনি? ঢাকার যান্ত্রিক শহর, দিনরাত সমান। মানুষের যাতায়াতের ভিড় সবসময় লেগে থাকে রাস্তা জুড়ে। তনিবা বলল, আমি তো এখন বাসায় নেই, ধানমন্ডি ফুপির বাসায় আছি। আপনার লোকেশন দিন, আমি ওখানে আসব। তনিবা লোকেশন দিতে মারিত কল কেটে দিল। গাড়ি করে রাত ১২টার মধ্যে ঢাকা পৌঁছানো অসম্ভব। মারিত হাসিবকে উদ্দেশ্য করে বলল, হাসিব, গাড়ি ঘোড়া। চট্টগ্রাম এয়ারপোর্টে চল, রাত ১২টার মধ্যে ঢাকা পৌঁছাতে চাই আমি। কুইক। রাদিল বাদে হাসিব ও ড্রাইভার দুজনেই শুনেছে মারিদের ফোন কলের কথা। হাসিব ভারী অবাক হয়েছে মারিদকে অপরিচিতার সাথে কথা বলতে দেখে। হাসিব মারিদকে প্রশ্ন না করে সম্মতি দিয়ে বলল, জি স্যার, হয়ে যাবে। ড্রাইভার চট্টগ্রাম এয়ারপোর্টের দিকে গাড়ি ঘোরালো। রাদিল পাশের সিটে ঘুমিয়ে। মারিদ অশান্ত বুকে সিটে গা এলিয়ে কপালে হাত ঠেকালো। দীর্ঘদিনের টানাপোড়েনের বুকটা হঠাৎ যেন শান্ত হতে চাইছে না এইবার। দীর্ঘ এই পথটা শেষ হবে কবে? মারিদ যখন অপেক্ষার প্রহর গুনছে, হঠাৎ মারিদের টনক লড়ল। বন্ধ চোখের পাতা খুলে হিসাব মিলাতে বসলো। আজকের মেয়েটির কণ্ঠ কি অপরিচিতার কণ্ঠ ছিল, নাকি ভিন্ন কণ্ঠধারী কেউ ছিল? মেয়েটি বলেছিল মারিদের সঙ্গে ৩ মাস চিঠি আদান প্রদান করেছে, কিন্তু মারিদ তো ৬-৭ মাস অপরিতার সঙ্গে ফোনে কথা বলেছিল। তাহলে মেয়েটি সেটা কেন উল্লেখ করলো না? মারিদ কি আবার হিসেবে ভুল করছে কোথাও? রাত ৯টা। বৃষ্টির বেগ বেড়েছে মনে হয়। হাসান ও মাজিদ গিয়েছে এই অসময়ে হাসপাতালের প্রজেক্টের কাজে। কনস্ট্রাকশন সাইট থেকে একজন সিকিউরিটি কল এসেছে, কারা যেন হাসপাতালের মাল চুরি করার চেষ্টা করছে। খবরটা পেয়ে হাসান মাজিদকে নিয়ে এই ঝড় বৃষ্টির রাতে লাঠি হাতে বেরিয়ে যায়। বাড়িতে সাজিদ আছে, কিন্তু সে যায়নি, ঘরে শুয়ে। নূরজাহান সন্ধ্যা থেকে ঘরে শুয়েছিল। হঠাৎ নূরজাহানের ঘরের উত্তর দিকের দরজায় কে যেন কড়া নাড়ল। একবার, দুইবার, বারবার। নূরজাহান ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসে ভয়ার্ত গলায় বলল, কে? কে দরজাটা ধাক্কাচ্ছে? খুব পরিচিত গলা কানে ভেসে এলো। শাহানা বলল, আমি। তুই দুয়ার খুইলা বাইরে আয়। শাহানার গলা পেয়ে নূরজাহান স্বাভাবিকভাবেই খাট থেকে নামলো। শাহানা সচরাচর নূরজাহানকে কখনোই প্রয়োজনে ডাকে না। আজ কোনো প্রয়োজনে ডাকছে, তাও সামনের দরজা না দিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে। সেটা নূরজাহান ঠাউর করতে পারল না। সরল মনে নূরজাহান দরজা খুলে শাহানাকে দাঁড়িয়ে থাকতে দেখল, বৃষ্টির মাঝে ছাতা নিয়ে। শাড়ির উপর গায়ে কালো চাদর জড়িয়ে, মাথায় বড় ছাতা। নূরজাহান দরজা থেকে বেরিয়ে সিঁড়িতে পা রেখে বলল, আম্মা, এই বৃষ্টির মাঝে আপনি বাইরে কেন? কোথাও যাচ্ছেন? ঘরে আসুন। শাহানা নূরজাহানের মুখের দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর শান্ত এবং লহময় গলায় বলল, আমার লগে আয়। কোথায় যাব আম্মা? শাহানার কথার সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করল নূরজাহান। শাহানা উত্তর না দিয়ে সামনের দিকে হেঁটে বলল, ফরিদ ভাই খবর পাঠাইছে তোরে লইয়া তাগো বাইতে যাইতে। কি কাম জানি আছে। ফরিদ শিকদার হাসানের বড় ভাই। নূরজাহানকে বেশ আদর করে। হাসানের বাড়ির থেকে একটু দূরে যে বাড়িটা আছে, ওই বাড়িটাই ফরিদের। নূরজাহানকে আসতে বলে বৃষ্টি বাদলের মাঝে শাহানা হাঁটতে শুরু করে। নূরজাহান গায়ে কোনো রকমে ওড়না জড়িয়ে ঘর থেকে বেরোলো। শাহানা চলে যাচ্ছে বলে নূরজাহান ঘরের দরজা বাহির থেকে চাপিয়ে তাড়াহুড়োয় শাহানার পিছন পিছন হাঁটছে। পায়ে স্যান্ডেলের চপচপ শব্দ করছে। টিপটিপ বৃষ্টিতে নূরজাহান শাহানার ছাতার নিচে ঢুকতে চাইলে শাহানা ছাতা সরিয়ে নেয়। শাহানার ছাতার নিচে নূরজাহানের জায়গা হবে না ভেবে নূরজাহান শাহানার পেছনে হাঁটল। ঢিপ টিপ বৃষ্টিতে অল্পতেই ভি টিপ টিপ বৃষ্টিতে অল্পতেই ভিজে গেল সে। অন্ধকার রাতে শাহানা হাতে করে কোনো কৃত্রিম আলো বা লাইট নিয়ে আসেনি। তবুও সরল মনে নূরজাহান সৎমায়ের এক ডাকে চলে এসেছে। ফরিদের বাড়ির উল্টো পথে শাহানা নূরজাহানকে নিয়ে হাঁটতে থাকলে নূরজাহান বলল, আম্মা, আমরা কই যাচ্ছি? ফরিদ চাচার বাড়ি তো উল্টো পথে, আমরা ভুল পথে হাঁটছি। বেশি কথা কইবি না, আমরা ভুল পথে না, ঠিক পথে যাইতাছি, জলদি হাঁট। নূরজাহান ভিজতে ভিজতে শাহানার দেখানো ষড়যন্ত্রের রাস্তায় হাঁটল। সৎ মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস আজ নূরজাহানের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। নূরজাহান সবসময় শাহানার একটুখানি ভালোবাসাই চাইতো, আর শাহানা চাইতো সৎ মেয়ে নূরজাহানের থেকে মুক্তি। আর একটু পথ হাঁটলেই শাহানার মুক্তির দেখা পাবে। শিকদার বাড়ির পূর্বে পাহাড়ি অঞ্চল, সেখানে আদিবাসীদের বসবাস আছে।
বৃষ্টির রাতে গ্রামবাসীরা যার যার ঘরে, রাস্তাঘাট খালি, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না, শুনশান নীরবতা। দুই পাহাড়ের মাঝে সরু রাস্তাটা অন্ধকারে তলিয়ে, রাস্তার মোড়ে কয়েকজন পুরুষালী অবয়ব দেখা গেল কালো কাপড়ে মুখ বেঁধে রেনকোট পরে দাঁড়িয়ে কারো অপেক্ষায়। নূরজাহান এতক্ষণ সাহসী থাকলেও লোকগুলো দেখে ভয়ে জড়সড় হয়ে শাহানাকে পেছন থেকে আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, আম্মা, আমরা কই যাচ্ছি? সামনে ডাকাত দলের মতো কতগুলো লোক দাঁড়িয়ে, আম্মা চলুন আমরা বাড়ি ফিরে যাই। লোকগুলো বেশ দ্রুত পায়ে ঘিরে ধরল শাহানা ও নূরজাহানকে, যেন এতক্ষণ ওদের অপেক্ষাতেই এখানে দাঁড়িয়েছিল। নূরজাহান ভয়ে আতকে উঠে শাহানাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, আম্মা চলেন পলাই, ওরা ডাকাত দল, আম্মা আম্মা চলেন। নূরজাহান জানে মা মমতাময়ী হয়, মা ছলনাময়ী ষড়যন্ত্রকারী হয়, সেটা নূরজাহানের জানা ছিল না। নূরজাহান শাহানাকে জড়িয়ে নিয়ে পালাতে চাচ্ছে, অথচ শাহানা ঠায় দাঁড়িয়ে। একটা পালোয়ান গঠনের লোক তৎক্ষণাৎ নূরজাহানের হাত টানতে শুরু করলে নূরজাহান চিৎকার করলো, এই কে আপনারা? কি চান? ছাড়েন আমাকে, যেতে দিন আমাকে, ছাড়েন। আম্মা আম্মা আমাকে বাঁচান, আম্মা। আজ মনে হয় শাহানা বয়রা, কানে শুনতে পায় না। নূরজাহানের চিৎকার শাহানা শুনতে পারছে না। মোটা লোকটা মুহূর্তেই নূরজাহানকে পেছন থেকে জাপটে জড়িয়ে নূরজাহানের মুখ চেপে ধরল। নূরজাহান লাফাচ্ছে সাড়া পাওয়ার জন্য, ছটফট করছে। শাহানা নিষ্ক্রিয় চোখে নূরজাহানের ছটফটানি দেখে বলল, আমার কাম শেষ, আমি যাই। এই আপদ যেন আমার বাড়িতে আর না যায়, নিজের লইয়েই রাখিস। ৭-৮ জন লোকের মধ্যে একটা লোকও শাহানার কথার উত্তর দিল না। কালো কাপড়ে মুখ বাঁধা সবার। নূরজাহান বুঝে গেল লোকগুলোর হাতে তুলে দেওয়ার জন্যই শাহানা সকলের অনুপস্থিতিতে নূরজাহানকে পেছনের দরজা দিয়ে ডেকে নিয়ে এসেছে। নূরজাহান হঠাৎ লোকটার হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে এসে শাহানাকে জড়িয়ে ধরে হাউমাউ করে চিৎকার করে পড়ল, আম্মা ও আম্মা, আপনার পায়ে পড়ি, দয়া করে আপনারা আমার সর্বনাশ করবেন না। আপনি আমার আম্মা লাগেন, দরকার হইলে আমাকে আপনি মেরে ফেলেন, তারপরও কোনো পুরুষের হাতে কলঙ্কিত হয়ে দিয়েন না আম্মা। আমার প্রতি এত নির্দয় হয়েন না আম্মা, আপনি আমাকে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি আম্মা। শাহানা শুনল, কিন্তু ঠায় দাঁড়িয়ে রইল। লোকগুলো নূরজাহানকে টেনে হিঁচড়ে শাহানার থেকে ছাড়িয়ে নিল। নূরজাহানের চিৎকার হাহাকার শাহানা শুনল না। কেমন শক্ত ভঙ্গিতে বাড়ির পথে হেঁটে চলে এলো। লোকগুলো নূরজাহানকে অজ্ঞান করে কোথায় নিয়ে গেল শাহানাও জানে না। মানিকের সঙ্গে শাহানার চুক্তি হয়েছে, শাহানা মানিকের হাতে নূরজাহানকে তুলে দেবে আজ রাত ৮টায়। কথা অনুযায়ী শাহানা নূরজাহানকে নিয়ে ঠিক রাত ৮টায় বেরোলো এবং লোকেশন অনুযায়ী মানিকের বলা জায়গায় নূরজাহানকে তুলে দিয়ে বাড়ি ফিরছিল। মানিকের জিপের সঙ্গে নূরজাহান শাহানার পথেই দেখা। মানিক শাহানাকে রাতে ৮টার সময় নূরজাহানকে নিয়ে আসার কথা বললেও মানিক সঠিক সময়ে উপস্থিত থাকতে পারেনি, হঠাৎ ঝামেলায় পড়ে যাওয়ায়। মানিক ৮টা ২০-এ শাহানাকে বলা লোকেশন অনুযায়ী নিজের ছেলেপেলে নিয়ে যাওয়ার পথে শাহানার সঙ্গে দেখা হলো। জিপের হেডলাইটে আলোয় শাহানার মুখটা স্পষ্ট হতে মানিক গাড়ি থামিয়ে উৎসুক হয়ে জিপ থেকে নেমে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার নূরজাহান কই? তোমার লোকদের কাছে দিয়ে আইছি নূরজাহান রে। মানিক ভারী আশ্চর্য গলায় শাহানাকে বলল, আমার লোকের কাছে দিয়ে আইছেন মানে? আমি কি কন এইগুলা শাশুড়ি? আমি তো মাত্র এখন আইলাম। এই বুড়ি, তুই কার কাছে আমার নূরজাহানকে দিয়ে আইসোস? হাসা কইরা ক, নইলে তোরে আমি জানে মাইরা ফেলাইমু কিন্তু। মানিক কথাটা বলে তেড়ে ফুরে গেল শাহানার দিকে। শাহানা বিরক্ত ভঙ্গিতে বলল, ঝামেলা কইরো না মানিক, আমি তোমার কথা মতো নূরজাহান রে দিয়ে আইছি কিছু লোকের কাছে। এখন আমারে জ্বালাইও না। তোমার লোকগুলো নূরজাহান রে লইয়া ওই পাহাড়ের পথের দিকে গেছে। তুমি ওই দিকে যাও, পাইবা লোকগুলোরে। আমারে আর বিরক্ত কইরো না, আমার কাম শেষ। শাহানার কথায় মানিক পাগল হওয়ার মতন হয়ে গেল। শখের নূরজাহান যে অন্য কারোর হাতে পড়েছে সেটা বুঝতে পেরে মানিক গর্জে চিৎকার করলো। চট করে শাহানার গলা চেপে হিংস্র হিংস্র বাঘের ন্যায় বলল, এই শালির বুড়ি, আমার নূরজাহানের যদি কিচ্ছু হয় তাইলে তোরে জানে মাইরা ফেলাই মুরে, জানে খাইয়া ফেলাইমু, তোর বংশ আমি নির্বংশ কইরা দিমু বুড়ি। শাহানার হাতের ছাতা রাস্তায় পড়ে যায়। শাহানা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকলে বেলাল জিপ থেকে চিৎকার করে বলে, ভাইজান, এখন মাথা গরম না কইরা জলদি আয়েন, আগে ভাবিরে খুঁজি, সময় বেশি হয় নাই, লোকগুলো ভাবিরে লইয়া গেছে, ভাবিরে বাঁচাইতে হইব। মানিক বেলালের কথায় শাহানাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে জিপে উঠে বসলো। গাড়ি টান দিতে দিতে মানিক আঙ্গুল তুলে শাহানাকে শেষবার শাসিয়ে বলল, শালির বুড়ি, আমারে খালি নূরজাহানের রইলে আইতে দে, তোর কবর আমি দিমু।
মানিকের জিপ চলে গেল নূরজাহানকে নিয়ে যাওয়ার পথে। শাহানা কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর কাদামাটির রাস্তা থেকে ছাতাটা নিয়ে বেশ স্বাভাবিকভাবে বাড়ির পথে হাঁটলো, যেন কিছুই হয়নি। সবকিছু শান্ত স্বাভাবিক। বাড়িতে শাহানা সামনের দরজা দিয়ে না ঢুকে কলপার হয়ে পুকুর ঘাটে গেল পায়ের কাদা পরিষ্কার করতে। হঠাৎ পেছন থেকে আশনুর বলল, নূরজাহান কই আম্মা? আশনুরের গলায় শাহানা ভেতরে ভেতরে ভয় পেলেও মুখের ভঙ্গিমা বেশ বিরক্ত। তিক্ত গলায় বলল, নূরজাহান কই আমি কেমনে কমু? আমি কি কাউরে কোলে নিয়া ঘুরি যে জানমু কই আছে? শাহানার পেছনে নূরজাহানকে বাড়ি থেকে বেরোতে জানালা দিয়ে দেখেছে আশনুর। আশনুর একবার শাহানাকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করতে চেয়েছিল ওরা কই যাচ্ছে, কিন্তু ততক্ষণে শাহানা নূরজাহানকে নিয়ে শিকদার বাড়ির গেট পেরিয়ে যাওয়ায় আশনুর ডাকার সুযোগ পায়নি। নূরজাহানের বাড়ির বাইরে যাওয়া নিষেধ হওয়ার পরও শাহানা নূরজাহানকে নিয়ে বাইরে গিয়েছে, আবার নূরজাহানকে ছাড়া বাড়িতেও ফিরে এসেছে একা। এত রাতে বৃষ্টির মধ্যে নূরজাহান যাবে কই? শাহানা তো নূরজাহানকে পছন্দ করে না, তারপরও নূরজাহানকে নিয়ে এত রাতে কোথাও গিয়েছিল শাহানা। শাহানার অস্বীকারে আশনুর সন্দিহান গলায় বলল, আম্মা, আমি তোমারে দেখেছি নূরজাহানরে লইয়া বাড়ির থাইক্কা বাইর হইতে। এখন নূরজাহান কই কও? শাহানা বেশ কর্কশ গলায় বলল, কতগুলো জাতশত্রু পেটে ধরেছি আমি। যা, ঘরে যা তুই। মানুষের মাইয়ার লাইগা তোর এত পরাণ পড়ে কেন? নূরজাহানের লগে আমার রক্তের সম্পর্ক আছে আম্মা, হেল লাইগায় পরাণ পড়ে। তুমি হাসা কইরা কও আম্মা নূরজাহান কই, নইলে আমি কিন্তু চিল্লাইয়া সবাইরে কমু তুমি নূরজাহান রে কই জানি রাইখা আইছো। অতিরিক্ত রাগে শাহানা আশনুরকে চর মেরে বলল, একটা নষ্টা পেটে ধরেছি আমি, তুই চিল্লাইলে আমার কি হইব? আমি কি কাউরে ডরাই? মাগি সেরি ভাগ্যা গেছে চেয়ারম্যানের পোলা মানিকের লগে, দেখি গিয়া এতক্ষণ। আম্মা! আশনুর চিৎকার করে উঠল, চোখ টলমল করছে অশ্রুতে। আশনুর অন্ধকারের মাঝে মায়ের দিকে রাগে ক্ষোভে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার দেখা সবচেয়ে নিকৃষ্ট মা তুমি। শুধুমাত্র নিজের জিদের জন্য নূরজাহানকে তুমি এত বড় বিপদে ফেললে। আজ থেকে তুমি আমার জন্য মৃত। এই জীবনে কোনো দিন তোমাকে মা বলে ডাকবো না। তোমার সাথে আমার সকল সম্পর্ক শেষ। আশনুর আর দেরি করল না, দৌড়ে ঘরে গেল। ওই অবস্থায় রামদা আর অপর হাতে হাসানের ফেলে যাওয়া বাটন ফোনটি নিয়ে বৃষ্টির মাঝে বেরোতে শাহানা আটকে উঠল। দৌড়ে আশনুরের পথ শাহানা আটকাতে চাইলে আশনুর মুহূর্তে রামদাটা নিজের গলায় চেপে ধরে হিংস্র বাঘের ন্যায় খাপা ভঙ্গিতে বলল, আজ আমার পথ আটকাইও না আম্মা, তাহলে এইখানে একটা লাশ পড়ে যাবে। আজ যদি নূরজাহানকে সহি সালামতে না ফিরাতে পারি, তাহলে আজ আমার লাশও পড়বে। তোমার পাপের শোধ আমি আমার রক্তের বিনিময়ে করব। শাহানা ঠায় দাঁড়িয়ে রইল, হাত পা কাঁপছে আশনুরকে রামদা হাতে একা বেরিয়ে যেতে দেখে। আশনুর শিকদার বাড়ির গেট পেরিয়ে যেতেই শাহানা নিজের মেয়ের জন্য হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো। তাড়ানোর সাজিদ নদী দৌড়ে ঘর থেকে বের হলো। কি হয়েছে বারবার শাহানাকে প্রশ্ন করতে থাকলেও শাহানা মুখ খুলল না, বরং কেঁদেই যাচ্ছে। এত বুঝিয়েও লাভ হলো না, বারবার কাঁদছে। তাড়ানোর বেশ কয়েকবার নূরজাহান ও আশনুরকে ডেকেও যখন সাড়া শব্দ পেল না, তখন তাড়ানোর মনে করল বৃষ্টির মাঝে হয়তো দুই বোন ঘুমিয়ে পড়েছে। অথচ শাহানার ষড়যন্ত্রে নূরজাহানের পাশাপাশি আশনুরের জীবনটাও রিস্কে পড়ে গেল। আর সেই খবর কেউ পেল না। মাজিদ হাসান হাসপাতালের প্রজেক্টে মানিক চলে যাচ্ছে। কে বাঁচাবে নূরজাহানকে? মানিক সঠিক সময়ে নূরজাহানের কাছে পৌঁছাবে কিনা তাও জানা নেই। আজ ভাগ্য নয় নিজের আপনজনের ষড়যন্ত্রের শিকার নূরজাহান। চলিত।